পৃথিবী, যেটা আমাদের ঘর, যেখানে আমরা মানুষ লাখো বছর ধরে বসবাস করে আসছে। আর এই পৃথিবীতে কোটি বছর ধরে হাজার লাখো প্রজাতি আশ্রয় নিয়ে আসছে। আমাদের এই পৃথিবীতে 87 লাখেরও বেশি প্রজাতি বসবাস করে। তার মধ্যে মাত্র 15% প্রজাতিকেই আমরা আজ পর্যন্ত জানতে সক্ষম হয়েছি। মানুষ এই পৃথিবীতে এসেছে মাত্র 2 লক্ষ বৎসরই হয়েছে। এখন আমাদের মনে প্রশ্ন জাগে, পৃথিবীতে এত সব প্রাণী কোথা থেকে এলো? পৃথিবীতে জীবনের শুরুটা কি করে হয়েছিল এবং কিভাবে এই পৃথিবীতে মানুষের সৃষ্টি হলো? বন্ধুরা, খুঁজবো আমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলোকে। সো বন্ধুরা, ভিডিওটি ভীষণই ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। কিন্তু বন্ধুরা, ওই এককোষী জীবের কি হলো যেগুলো হিমযুগের পূর্ব থেকে এই পৃথিবীতে মজুদ আছে? আজ থেকে প্রায় 54 কোটি বছর পূর্বে যখন পৃথিবীর সমস্ত বরফ গলে গেছে, তখন সমুদ্রের নিচে গেলে একটি সম্পূর্ণ নতুন পৃথিবীর দেখা পাওয়া যাবে। অক্সিজেনের কারণে ওই সব এককোষী সূক্ষ্ম জীব থেকেই বিভিন্ন রকমের বহুকোষী জীবে পরিণত হয়েছে। এই সময় সমুদ্রের নিচে বিভিন্ন রকমের সামুদ্রিক গাছ, ছোট আকারের জীব, সেই সাথে বিশাল আকৃতির সমুদ্রের এই প্রাণীটিও ছিল, যার নাম ছিল অ্যানোমোলাকারিস। এই সমস্ত বহুকোষী জীব এককোষী সূক্ষ্ম জীব থেকেই বিকশিত হয়েছিল। এটা হলো পিকায়া। এই জীবটি মাত্র 5 সেন্টিমিটার লম্বা ছিল, কিন্তু এই প্রাণী তার শরীরে অসাধারণ কিছু বিকাশ করে নিয়েছিল, যেটা ভবিষ্যতে গিয়ে মানব শরীরের একটি মহত্বপূর্ণ অঙ্গের তৈরি করবে। এটাই প্রথম জীব ছিল যার মধ্যে মেরুদণ্ড ছিল, আর এটা থেকেই বিকশিত হয়ে এই গুণ ভবিষ্যতে আমরা পাব। সমুদ্রে থাকা এই মাছটির নাম হচ্ছে টিকট্যালিক, যেটা ছিল প্রথম প্রাণী যেটা সমুদ্র থেকে বাইরে বের হওয়ার নির্ণয় করে। এই মাছ তার ফিংসের ব্যবহার পায়ের মতো করে। এরা ধীরে ধীরে সমুদ্রের বাইরে অধিক সময় পর্যন্ত থাকতে শুরু করে, যার ফলে এদের শারীরিক গঠনে পরিবর্তন হতে শুরু করে। প্রায় এরকম ভাবেই 1.5 কোটি বছর ধরে ধীরে ধীরে বিকশিত হওয়ার পর এই প্রাণী এখন সম্পূর্ণভাবে ভূমিতে বসবাস করতে শুরু করে। আর ভূমিতে বসবাস করা এই সমস্ত প্রাণীদের বলা হতো টেট্রাপডস। আজ থেকে প্রায় 36 কোটি বছর পূর্বে এই টেট্রাপডস প্রায় সম্পূর্ণভাবে বিকশিত হয়ে গিয়েছিল। আর এটাই সেই প্রাণী ছিল যার থেকে বিকশিত হয়ে ভবিষ্যতে ডাইনোসর, বার্ডস, ম্যামালস আর সর্বশেষে মানুষে পরিণত হবে। আর পৃথিবীতে যে 5% প্রাণী জীবিত ছিল তারা বর্তমানে বিকশিত হয়ে নতুন নতুন প্রাণীতে পরিণত হয়েছে, আর যেগুলো এখন এই পৃথিবীতে রাজত্ব করবে। এটা হলো ডাইনোসর। ডাইনোসর ওই 5% প্রাণী থেকে বিকশিত হয়েছিল যারা আগ্নেয়গিরির বিস্ফোরণ থেকে বেঁচে গিয়েছিল। ডাইনোসরের মধ্যেও অনেক প্রজাতি ছিল, কিছু তৃণভোজী ছিল তো কিছু মাংসাহারী। কিছু ডাইনোসর ভীষণই শান্ত স্বভাবের ছিল তো কিছু ছিল ভীষণই হিংস্র। ডাইনোসর পৃথিবীতে সবথেকে বেশি সময় পর্যন্ত রাজত্ব করেছে। প্রায় 14 থেকে 16 কোটি বছর পর্যন্ত এরা এই পৃথিবীতে রাজত্ব করেছে। তো আসুন বন্ধুরা, এখন যাব আমরা আজ থেকে 6.5 কোটি বছর পূর্বে কি হয়েছিল ডাইনোসরদের সাথে। আসুন দেখি। 6.5 কোটি বছর পূর্বে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ বেশ মনোরম। চারিদিকে গাছপালা, সূর্যের আলো, সমুদ্র থেকে আসা ঠান্ডা হাওয়া আর এই ডাইনোসর। কিন্তু ডাইনোসর ছাড়াও এখানে আরো একটি প্রজাতি ছিল যেগুলো আকারে অনেক ছোট ছিল, আর এগুলো দেখতে বর্তমানে ইঁদুরের মতো। সত্যি অর্থে এরাই ছিল আমাদের পূর্বজ, আর ভবিষ্যতে আমরা এটা থেকেই বিকশিত হব। এটা হলো ম্যামালস, মানে স্তন্যপ্রায়ী প্রাণী। আপনাদের জানকারির জন্য বলে দেই, ডাইনোসরের জন্ম ডিম থেকে হতো, কিন্তু ম্যামালসের জন্ম ডিম থেকে হতো না। আমরা মানুষও ম্যামালস। এই সব ম্যামালস ডাইনোসরের ভয়ে মাটির নিচে লুকিয়ে থাকত, আর এদের এই অভ্যাসটি ভবিষ্যতে তাদের জন্য সব থেকে লাভদায়ী হতে যাচ্ছে। যখন এই সমস্ত প্রাণী এই পৃথিবীতে শান্তভাবে বসবাস করছে, তখন প্রায় 1 লক্ষ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে আসা একটি 10 কিলোমিটার বড় একটি অ্যাস্টেরয়েড এই পৃথিবীতে আঘাত করে। এটা এতটা দ্রুত গতিতে পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করে যে, যার কারণে এটার মধ্যে আগুন লেগে যায় এবং একটি বিশাল আগুনের গোলায় পরিণত হয়। আর তখন পৃথিবীতে এতটা আলোর সৃষ্টি হয়েছিল যে মনে হচ্ছিল হাজারটা সূর্য একসাথে পৃথিবীতে উদয় হয়েছে। যেখানে এই অ্যাস্টেরয়েড পৃথিবীতে আঘাত করেছিল সেখানে একটি 180 কিলোমিটার চওড়া
এবং 20 কিলোমিটার গভীর গর্তের সৃষ্টি হয়। এখনো পর্যন্ত প্রাপ্ত নিদর্শন থেকে এটাই বোঝা যায় এই অ্যাস্টেরয়েডটি বর্তমানে মেক্সিকোর দক্ষিণ পূর্বে অবস্থিত যুকাটান উপদ্বীপে আঘাত করেছিল। আর এই আঘাতটি এতটাই ভয়ঙ্কর ছিল যে যার কল্পনাও আপনি করে শেষ করতে পারবেন না। আমেরিকা হিরোশিমা আর নাগাসাকিতে যে অ্যাটম বম ফেলেছিল এটার আঘাত তার থেকেও বিলিয়ন গুণ অধিক ছিল। কিন্তু এটা তো শুধুমাত্র মহাপ্রলয়ের শুরু মাত্র। অ্যাস্টেরয়েডের আঘাতের ফলে বিশাল সুনামির সৃষ্টি হয়। নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকার বেশিরভাগ অংশই সুনামির দাপটে লণ্ডভণ্ড হয়ে যায়। এটা হয়তো পৃথিবীর ইতিহাসের সবথেকে বড় সুনামি ছিল। এতটা দ্রুত গতিতে আঘাত করার কারণে পৃথিবীতে বড় বড় ভূমিকম্পর সৃষ্টি হতে থাকে। অ্যাস্টেরয়েডের আঘাতের ফলে প্রচুর পরিমাণে ধুলাবালি স্পেস পর্যন্ত ছড়িয়ে পড়ে, যার সংখ্যা বিলিয়ন টনেরও অধিক হবে, যেগুলো 40 মিনিট পর আগুনের গোলায় পরিণত হয়ে বৃষ্টির মতো আবার এই পৃথিবীতে ছড়তে থাকে। একই সাথে ধুলার একটি বিশাল ঝড় 20,000 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে এই পৃথিবীতে মৃত্যুর রূপে নেমে আসে এবং অনেক প্রাণী ধুলার নিচে চাপা পড়ে মারা যায়। যে সমস্ত ডাইনোসর হাঁটলে পৃথিবীতে মাটি কাঁপত, আজ ওই সমস্ত ডাইনোসর পৃথিবীতে মাটির নিচেই চাপা পড়ে মরছিল। আকাশ থেকে লাগাতার আগুনের বর্ষণের ফলে পৃথিবীতে কয়েক ঘন্টার জন্য হাই ইনফ্রারেড রেডিয়েশনের সৃষ্টি হয়। আগুনের বৃষ্টি আর ভয়ঙ্কর ঝড় এই দুটো মিলে এই পৃথিবীতে নারকীয় তাণ্ডব চালায়। ধুলোর মেঘ পৃথিবীর বায়ুমণ্ডলকে সম্পূর্ণরূপে ঢেকে ফেলে, আর এই ধুলোর মেঘ কয়েক কিলোমিটার পর্যন্ত মোটা ছিল, যার ফলে পৃথিবীতে কয়েক বৎসর পর্যন্ত সূর্যের আলোয় পৌঁছাতে পারেনি। বেশিরভাগ জীবজন্তু এবং গাছপালা সূর্যের আলোর অভাবেই মারা যায়। 75%-এরও অধিক প্রাণী ধ্বংস হয়ে গেছে। কিন্তু এই মহাপ্রলয়টি কারো জন্য লাভজনক হতে যাচ্ছিল, আর সেটা হচ্ছে ম্যামেলস। এরা নিজেদেরকে এই মহাবিস্ফোরণের হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল। অত্যন্ত তাপমাত্রা থেকে বাঁচার জন্য এই প্রাণী মাটির নিচে থাকতে শুরু করে, আর বেঁচে থাকার জন্য এরা সবকিছুকেই খেতে থাকে। আর এই সব ডাইনোসরের অবশেষ আমরা ভবিষ্যতে গিয়ে খুঁজে পাব। যার থেকে আমরা ডাইনোসর ছিল এর অস্তিত্বের প্রমাণ ভবিষ্যতে গিয়ে পাব। মহাপ্রলয়ের কয়েক লক্ষ বছর পর এখন পৃথিবী সম্পূর্ণরূপে ডাইনোসর থেকে মুক্ত হয়ে গেছে। এখন পৃথিবীতে জীবনের একটি নতুন প্রক্রিয়া চলছে। এই নতুন পৃথিবীতে আমাদের প্রাচীন পূর্বজরা সময়ের সাথে সাথে বিকশিত হচ্ছে। এখন এরা আকারে আগের তুলনায় বেশ বড় হয়ে গেছে, কিন্তু তারপরেও এদের দেখতে আমাদের মতো লাগছে না, কারণ এদের আরও বিভিন্ন প্রজাতিতে বিকশিত হতে হবে। আজ থেকে প্রায় 40 লক্ষ বছর পূর্বে আফ্রিকার দক্ষিণ পূর্ব অঞ্চলে একটি নতুন পর্বত শৃঙ্খলার সৃষ্টি হয়, ইস্ট আফ্রিকান রিফ্ট ভ্যালি। এই পর্বতটি এইখানে আসা মৌসুমী হাওয়ার জন্য বাধার সৃষ্টি করে, যার কারণে এইখানকার জঙ্গলে বৃষ্টি হওয়া প্রায় বন্ধ হয়ে যায়। আর এই জঙ্গলে থাকতো এপস। এরা সাধারণত গাছের ওপরেই থাকতো, যেখানে এদের খাবারের কোনো প্রকার অভাব ছিল না, যার কারণে তাদের গাছ থেকে নামার তেমন কোনো প্রয়োজন হতো না। কিন্তু এখানে সময়ের সাথে সাথে খরা পড়তে শুরু করে এবং বৃষ্টি না হওয়ার কারণে সম্পূর্ণ জঙ্গল ধ্বংস হয়ে যায়। আর তাই এপসের জন্য খাবারের সংকট দেখা দেয়। খাবারের খোঁজে তারা এখন গাছ থেকে নামার সিদ্ধান্ত নিয়েছে। আর এটা হলো অ্যাডিপিথিকাস র্যামিডাস। এরা আমাদের পূর্বজ ছিল, যারা একটি বড় সিদ্ধান্ত নিয়েছিল। এদের ব্রেন একটি কমলা লেবুর আকারের মতো বড় ছিল, আর এরা আকারে 4 ফিটের মতো লম্বা হতো। কয়েক হাজার বছর এইভাবেই কেটে যায়। তারপরে এরা দুপায়ে হাঁটার জন্য বিকশিত হয়। এর ফলে শারীরিক শক্তির অপচয় কম হতে থাকে এবং এরা হাঁটাচলা করতে করতেও খেতে পারত। এখন এদের ব্রেনেও দ্রুত গতিতে বিকাশ হচ্ছিল। এরা সময়ের সাথে সাথে বিকশিত হয় এবং তারা পাথর দিয়ে হাতিয়ার তৈরি করা শিখে যায়, যার ফলে শিকার করা আরও সহজ হয়ে যায়। সময়ের সাথে সাথে এরা আগুনের ব্যবহার শিখে যায়। আগুনের খোঁজ আমাদের পূর্বজদের জন্য সবথেকে বড় খোঁজ ছিল। এটা তাদের তাপ, আলো আর অন্ধকারে সুরক্ষা প্রদান করত। আর এই কারণেই পরিবারের তৈরি হতে থাকে। আমাদের পূর্বজরা এখন একসাথে থাকতে শুরু করে, যার ফলে তারা আরও বেশি অধিক সুরক্ষিত থাকত। তারা আগুনে পোড়া মাংস খেত, যার কারণে শক্তির ব্যবহার কম হতো এবং এক্সট্রা এনার্জি তাদের ব্রেনের বিকাশে খরচ হতে শুরু করে। আমাদের পূর্বজদের ব্রেন এখন বেশ বড় হয়ে গেছে। এরা হলো হোমো এরেক্টাস, আমাদের পূর্বজ, যারা অন্য সব পশুদের থেকে অধিক বুদ্ধিমান ছিল আর একসাথে মিলেমিশে থাকা প্রথম জীব।
এরা মনের ভাবকে প্রকাশ করার জন্য আলাদা আলাদা সাউন্ডের তৈরি করে, যার থেকে ভাষার সৃষ্টি হয়, আর যার কারণে আজ আমরা বর্তমানে কথা বলতে পারছি। আর এটাই ছিল আমাদের সবথেকে বড় উপলব্ধি। এটাই শেষ বিকাশক্রম ছিল, যার পর আমরা বিকশিত হয়ে এসেছি। তো বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমার ভিডিওটি দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন। নেক্সট টাইম এরকমই কোনো সায়েন্টিফিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার।